আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল চ্যাপ্টার 5 এর লাস্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রথমে পড়ব হচ্ছে পানির পোলারায়ন। পানিতে পোলারায়ন কিভাবে ঘটে। এখন একটা জিনিস দেখো, আমরা যদি পানির আগে গঠনটা দেখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রথমে পানির দুইটা ইলেকট্রন থাকবে, তারপরে অক্সিজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথে দেখা যাবে যে এই যে 6টা ইলেকট্রন থাকতেছে। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা ইলেকট্রন শেয়ার করবে, এখানেও হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এখন কথা হইতেছে যে এই যে পানির গঠন, এই পানির গঠনটাকে যদি আমরা লুইস পদ্ধতিতে লিখি, লুইস পদ্ধতিতে লিখলে দেখা যাবে অক্সিজেনের এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে এক জোড়া, এখানে আছে এক জোড়া, অর্থাৎ এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে অক্সিজেনের কাছাকাছি লিখতে হবে, অর্থাৎ এগুলো অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন। এবং যদি আমরা দেখি এই লুইস পদ্ধতিতে বা বন্ধন গঠন পদ্ধতিতে যদি আমরা এখানে লিখি তাহলে মাঝখানে থাকবে হচ্ছে এক জোড়া, এই যে এখানে এক জোড়া ইলেকট্রন এবং এখানে আমরা এক জোড়া ইলেকট্রন দেব। এই হচ্ছে আমাদের লুইস পদ্ধতিতে গঠন বা লুইস গঠন। এই গঠনটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এখানে শুধুমাত্র মুক্তজোড় এবং বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে দেখা হচ্ছে। এখন সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জানি ইলেকট্রনগুলোকে শেয়ার করা হচ্ছে বা ভাগাভাগি করা হচ্ছে। তাহলে এই যে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলোকে যে শেয়ার করা হচ্ছে বা ভাগাভাগি করা হচ্ছে, এই যে ভাগাভাগি বা শেয়ার করার যে ব্যাপারটা, এক্ষেত্রে প্রত্যেকটা পরমাণুই চাবে শেয়ারকৃত ইলেকট্রনের উপরে একটু বেশি প্রভাব খাটাইতে বা চাবে একটু বেশি পরিমাণে অধিকার ফলাইতে। তাহলে এখন কথা হইতেছে এই যে অধিকার ফলানো বলতে আসলে কি বুঝাইতেছে? এখানে অধিকার ফলানো বলতে আসলে বোঝানো হচ্ছে শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজ কেন্দ্রের দিকে বা নিজ নিউক্লিয়াসের দিকে টানার যে সক্ষমতা, এইটাকে বোঝাচ্ছে। এই সক্ষমতা যে পর্যায় সারণী যদি আমরা পর্যায়ভিত্তিক বৈশিষ্ট্যের দিক দিয়ে চিন্তা করি, এই সক্ষমতা বা এই যে প্রবণতা, এইটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখন কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে যদি সমযোজী বন্ধনে বন্ধনজোড় যে ইলেকট্রন গুলো আছে এগুলোকে নিজ কেন্দ্রের দিকে টানার যে প্রবণতা বা আকর্ষণ করার যে প্রবণতা, এটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। যদি এইচএসসির সিলেবাস অনুযায়ী বলি তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, পার্থক্য দুইটা মৌল যে যাদের মধ্যে সমযোজী বন্ধন গঠন হয়েছে তারা যদি তাদের মধ্যে যে পার্থক্যটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটা যদি 0.5 থেকে 1.9 এর মধ্যে হয় তাহলে সেটা পোলার যৌগ। কিন্তু আমরা এসএসসি সিলেবাস অনুযায়ী যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, অর্থাৎ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে সে এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো এইগুলোকে নিজ কেন্দ্রের দিকে আংশিকভাবে আকর্ষণ করার বা নিজের কাছে আংশিকভাবে টেনে নেওয়ার একটা সক্ষমতা রাখে। কারণ হাইড্রোজেনের হচ্ছে 2.1 এবং অক্সিজেনের হচ্ছে 3.5। তাহলে যেহেতু এই ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে কিছুটা সরে যাবে, তাই অক্সিজেনের দিকে কিছুটা ঋণাত্মকতা তৈরি হবে, যে ঋণাত্মকতাটাকে বলা হচ্ছে ডেল নেগেটিভ ঋণাত্মকতা। এখানেও ডেল নেগেটিভ ঋণাত্মকতা। তাহলে আমরা দেখতে পাইতেছি ইলেকট্রনগুলোকে নিজ কেন্দ্রের দিকে টানার কারণে আংশিক ঋণাত্মকতা চলে আসতেছে। এখন কথা হইতেছে আংশিক ঋণাত্মকতা কেন? কারণ দেখো, যখন একটা ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে তখন সে F- হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা সম্পূর্ণ ইলেকট্রন সে গ্রহণ করার কারণে ওই সম্পূর্ণ ইলেকট্রনের যে চার্জটা এটাকে সে প্রকাশ করতে পারতেছে। তার মানে এখানে যদি F- যে চার্জটা প্রদর্শন করে এটা হচ্ছে একটা ইলেকট্রন
ইলেকট্রনের সম্পূর্ণ চার্জ। আবার যখন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে তখন Na+ এবং একটা ইলেকট্রন তৈরি হইতেছে। তাহলে এই যে একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করে দিল, ত্যাগ করে দেওয়ার কারণে এখানে যে প্লাস চিহ্নটা প্রদর্শন করতেছে এটা হচ্ছে একটা সম্পূর্ণ প্রোটনের চার্জ। তাহলে এখন কথা হইতেছে অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো যখন নিজ কেন্দ্রের দিকে কিছুটা টেনে নেওয়ার সুবিধা পেয়ে গেল সে, তখন সে সম্পূর্ণ ইলেকট্রনটাকে গ্রহণ করতে পারতেছে না বা সম্পূর্ণ ইলেকট্রনটাকে নিজ কেন্দ্রের দিকে আনতে পারতেছে না। তাই যার ফলে ইলেকট্রনের ঘনত্ব কিছুটা অক্সিজেনের দিকে সরে যাচ্ছে। আমরা ইলেকট্রনগুলোকে এরকম গোল গোল বিন্দু হিসেবে বা গোল গোল মানে আকার হিসেবে যে প্রকাশ করি, কিন্তু ইলেকট্রনগুলো হচ্ছে তুলার মতো বা মেঘের মতো, কোথাও ঘনত্ব বেশি কোথাও ঘনত্ব কম। ইলেকট্রন কিছুটা অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, যেহেতু অক্সিজেনের দিকে কিছুটা ইলেকট্রন সরে যাচ্ছে তাই তখন ডেল নেগেটিভ বা আংশিক ঋণাত্মকতা চলে আসতেছে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু আংশিকভাবে সে ত্যাগ করে দিচ্ছে, সম্পূর্ণ ত্যাগ করতেছে না। সোডিয়াম যদি এখানে সম্পূর্ণ ত্যাগ করতো করা ইলেকট্রন, তাহলে একটা সম্পূর্ণ প্রোটনের চার্জ প্রকাশ করতে পারে, কিন্তু হাইড্রোজেন তো সম্পূর্ণ ত্যাগ করে নাই। যেমন অক্সিজেন আংশিক গ্রহণ করছে, ঠিক একইভাবে হাইড্রোজেন আংশিক ত্যাগ করছে, যার ফলে এখানে ডেল প্লাস এবং এখানেও ডেল প্লাস আয়নের বা চার্জের সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে অক্সিজেন ডেল নেগেটিভ সৃষ্টি করতেছে এবং এখানে হাইড্রোজেন ডেল পজিটিভ সৃষ্টি করতেছে। আংশিক গ্রহণ করার কারণে অক্সিজেনের কাছে ডেল নেগেটিভ হচ্ছে এবং আংশিক ত্যাগ করার কারণে হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল পজিটিভ চার্জ প্রদর্শিত হচ্ছে। তাহলে এখন কথা হইতেছে এই যে পানির যে দুইটা প্রান্ত তৈরি হইলো, এই পানির দুইটা প্রান্ত তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা এইটাকে বলা হচ্ছে পানির পোলারায়ন। তাহলে পানির পোলারায়নের ক্ষেত্রে এখানে আমাদের আরো কিছু জিনিস বুঝতে হবে। এখন এই যে এখানে অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক হাইড্রোজেন তো তৈরি হইলো, হওয়ার ফলে এখানে কিন্তু দুইটা প্রান্ত সৃষ্টি হয়ে গেছে, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এই যে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি করার যে প্রক্রিয়াটা এইটাকে বলা হচ্ছে পোলারায়ন। এবং এই যে যেসব যৌগগুলো পোলার যৌগ সেগুলো হচ্ছে পানির সাথে মিশ্রিত হইতে পারে। কিভাবে মিশ্রিত হইতে পারে? আমরা যদি একটা যৌগের ক্ষেত্রে দেখি যে এই যৌগের ক্ষেত্রে দেখা যাবে ধরো NaCl, এটা আমরা দেখতে পারতেছি সোডিয়াম হচ্ছে ধাতু এবং ক্লোরিন হচ্ছে অধাতু। তাই বলা যায় সোডিয়াম যখন আয়নিত হবে সোডিয়াম প্লাস হবে এবং ক্লোরিন যখন আয়নিত হবে তখন ক্লোরিন মাইনাস হবে। তাহলে সোডিয়াম ধনাত্মক প্রান্ত তৈরি করতেছে বা ক্যাটায়ন তৈরি করতেছে এবং ক্লোরিন অ্যানায়ন বা ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রান্ত তৈরি করতেছে। তাহলে যখন আমরা সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিয়ে দেব তখন পানিতে সোডিয়াম ক্লোরাইড যখন দ্রবীভূত হবে তখন দেখা যাবে পানির এই গঠনটা ঋণাত্মক যে অংশটা আসতেছে মানে ডেল নেগেটিভ বা টু ডেল নেগেটিভ যে অংশটা আসতেছে এই অংশটা আকর্ষণ করবে। হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল পজিটিভ, হাইড্রোজেনের ক্ষেত্রে ডেল পজিটিভ। তাহলে এই যে টু ডেল নেগেটিভ যে প্রান্তটা থাকতেছে এটা সোডিয়ামকে আকর্ষণ করবে। তাহলে এখন কথা হচ্ছে আমরা বলতে পারি যে এখানে অক্সিজেন থাকবে, এখানে অক্সিজেন থাকবে, তাহলে দেখা যাচ্ছে এখানে এই যে হাইড্রোজেন গুলো এরা হচ্ছে দূরে অবস্থান করবে কারণ এরা আংশিক পজিটিভ চার্জ ধারণ করতেছে। অর্থাৎ আমরা সোডিয়াম কণার ক্ষেত্রে দেখতে পারতেছি টু ডেল নেগেটিভ প্রান্তটা সোডিয়ামের পজিটিভ চার্জকে আকর্ষণ করে এইখানে এইভাবে ঘিরে রাখতেছে। আবার যদি ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখি, ক্লোরিনের ক্ষেত্রে দেখলে দেখা যাবে যে তাদের আশেপাশে
হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন আয়ন চলে আসতেছে। এখানে অনেক ক্ষেত্রেই তোমাদের গাইডে দেখবা যে এইভাবে দেওয়া আছে, কিন্তু এই যে চিত্রটা, এই চিত্রটা হচ্ছে একটা ভুল চিত্র। কেন? কারণ এইখানে এই যে হাইড্রোজেন আয়ন পরস্পরকে বিকর্ষণ করে, যার ফলে এই রকম শেপে না থেকে তারা হচ্ছে একটা করে পানির অণুর একটা করে হাইড্রোজেনকে আকর্ষণ করে। এই যে হাইড্রোজেন অক্সিজেন, হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে ক্লোরিন পরমাণু যখন পানিতে মিশ্রিত হচ্ছে তখন এইভাবে মিশ্রিত হচ্ছে, অর্থাৎ এইভাবে থাকতেছে, এবং যখন সোডিয়াম থাকতেছে তখন এইভাবে থাকতেছে। তাহলে আমরা বলতে পারি যেসব আয়নিক যৌগ আছে তারা অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত তৈরি করতে পারে। এখন ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যারা তৈরি করতে পারে না তারা কিন্তু পানিতে মিশ্রিত হবে না। যেমন একটা ভালো উদাহরণ দিতে পারি, বাসায় তুমি এই পরীক্ষাটা করতে পারো, সেটা হইতেছে পানি এবং তেল এবং লবণ, এই তিনটা জিনিস লাগবে। যে কোনো তেল, পানি এবং খাবার লবণ। হাতে একটু তেল নিবা, শুকনো হাতে একটু তেল নিবা এবং একটু লবণ নিবা, দেখবা লবণটাকে তুমি তেলে মিশ্রিত করতে পারবা না। আবার অপর হাতে একটু লবণ নিবা এবং কয়েক ফোঁটা পানি নিবা, দেখবা পানিতে লবণটা ঠিকই মিশ্রিত হচ্ছে। তাহলে তেল কেন লবণকে মিশ্রিত করতে পারতেছে না, আবার পানি কেন লবণকে মিশ্রিত করতে পারতেছে, এটা একটু বুঝে দেখি আমরা। এখানে দ্রবণীয়তার ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হইতেছে যেমন দ্রব তেমন দ্রাবক। এটাকে ইংরেজিতে বলা হয় লাইক dissolves likes, অর্থাৎ যেমন দ্রব তেমন দ্রাবক। যদি একটা দ্রবণের ক্ষেত্রে আমরা দেখি, দ্রবণের ক্ষেত্রে অংশ থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে দ্রাবক এবং হচ্ছে দ্রব, এই দুইটা উপাদান থাকতেছে। তাহলে দ্রবণের ক্ষেত্রে দ্রাবক এবং দ্রব যে দুইটা উপাদান থাকতেছে, এই দুইটা উপাদানের মধ্যে পানি হিসেবে থাকবে হচ্ছে দ্রাবক এবং দ্রব থাকবে হচ্ছে কঠিন বস্তু হিসেবে। তাহলে কথা হইতেছে যেটা তরল সেটা যদি পোলার হয়, মানে দ্রাবক যদি পোলার হয়, তাহলে দ্রবকেও পোলার হইতে হবে। অর্থাৎ যদি দ্রাবক দুইটা প্রান্ত সৃষ্টি করার মতো ক্ষমতা রাখে, যেমন পানি যখন বিশ্লেষিত হবে H2O, তখন সে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দুইটা আয়ন তৈরি করতে পারবে। কিন্তু যখন আমরা অন্য যে কোনো যৌগের ক্ষেত্রে যাব, যেমন সিলিকন ডাইঅক্সাইড বা বালির ক্ষেত্রে, এ কিন্তু দুইটা উপাদান তৈরি করতে পারবে না, বা দুইটা অংশ, বা একটা ধনাত্মক প্রান্ত এবং আরেকটা ঋণাত্মক প্রান্ত তৈরি করতে পারবে না, তাই সে পানিতে মিশ্রিত হবে না। ঠিক সেম ভাবে যখন পানি একটা পোলার যৌগ, সোডিয়াম ক্লোরাইড একটা পোলার যৌগ, সেটা যখন তেলের ভিতরে মিশ্রিত করা হচ্ছে, পানিও কিন্তু তেলের সাথে মিশতেছে না। আবার খাবার লবণ যেটা, এটাও কিন্তু তেলের সাথে মিশতেছে না। তাই বলা যায় যেহেতু তেল একটি অপোলার দ্রাবক, তাই পোলার দ্রব লবণ কখনোই তেলের সাথে মিশবে না। আবার কথা হইতেছে আমরা যদি এই যে লাইক ডিজলভস লাইকস এই অংশটা ক্ষেত্রে দেখি যে যেমন দ্রব তেমন দ্রাবক। যদি দ্রাবক হয় পোলার তাহলে দ্রব হইতে হবে পোলার, যদি দ্রাবক হয় অপোলার দ্রব হবে অপোলার। এখন এই যে অপোলার যৌগ আসলে কোনগুলো? সাধারণত সমযোজী যৌগ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে অপোলার যৌগ, এবং যেগুলো পোলার যৌগ থাকবে সেগুলো হচ্ছে আয়নিক যৌগ। আয়নিক যৌগগুলো সহজেই মানে একটি ধনাত্মক প্রান্ত বা একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন তৈরি করতে পারে, কিন্তু একটি সমযোজী যৌগ কখনোই একটি ক্যাটায়ন এবং অ্যানায়ন তৈরি করতে পারে না, তাই সে পানিতে মিশ্রিত হইতে পারে না। তাই বলতে পারি যে এই যে কোনো সমযোজী যৌগ পানিতে অদ্রবণীয়। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে C6H12O6 এবং C12H22O11।
এই দুইটা যৌগ, এটা হচ্ছে গ্লুকোজ এবং চিনি। গ্লুকোজ এবং চিনি অপোলার যৌগ হওয়া সত্ত্বেও তারা পানিতে মিশ্রিত হচ্ছে, ঠিক আছে, তাদের অণুর আকারের কারণে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে ব্যতিক্রম। কেমিস্ট্রির ক্ষেত্রে যে কোনো নিয়মের অবশ্যই একটা করে ব্যতিক্রম পাবাই। তাই বলা যায় এই যে গ্লুকোজ এবং চিনি এই দুইটা হচ্ছে সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পানিতে মিশ্রিত হচ্ছে, এটা একটা ব্যতিক্রম উদাহরণ। এখন এই যে দ্রবণীয়তা, দ্রবণীয়তার ক্ষেত্রে মাথায় রাখবা যে আরেকটা জিনিস চলে আসে দ্রবণীয়তার পাশাপাশি, সেটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রে যদি বলি, বিদ্যুৎ পরিবাহিতা, পানি কি আসলে বিদ্যুৎ পরিবাহী কিনা? ঠিক আছে, এটা একটা ভালো প্রশ্ন। পানি বিদ্যুৎ পরিবাহী কিনা? 100% পিওর ওয়াটার, 100% পিওর বা ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার এটা অপরিবাহী, ঠিক আছে, এটা হচ্ছে অপরিবাহী। তাহলে কেন অপরিবাহী? কারণ তার ভেতরে ইলেকট্রনকে চলাচল করতে দেওয়ার মতো পর্যাপ্ত রাস্তা বা পর্যাপ্ত আয়ন তার ভেতরে নাই। কেন নাই? কারণ হইতেছে ডিস্টিল ওয়াটারের ভেতরে কোনো পানি, ভেতরে কোনো আয়ন থাকে না। কিন্তু আমরা যদি খনিজ পানি, আমরা যে সাধারণত যে পানিটা ব্যবহার করি, খনিজ পানি মানে মাটির নিচ থেকে যে পানিটাকে ব্যবহার করি, এখানে বিভিন্ন ধরনের আয়ন থাকতেছে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকতেছে। এই খনিজ লবণ বা খনিজ উপাদানগুলো বিভিন্নভাবে পানির সাথে মিক্সড হয় এবং সেটা ভূগর্ভস্থ পানি যখন আমরা উত্তোলন করি তখন ওই পানির সাথে লবণ আয়ন বা লবণ কণাগুলো উঠে আসে, যা বিদ্যুৎ পরিবহনে সহযোগিতা করে। তাই বলা যায় 100% ডিস্টিল ওয়াটার বা 100% পিওর H2O বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু আমাদের ব্যবহার্য যে পানিটা আছে, এই পানিটা তারা খনিজ উপাদানের কারণে বিদ্যুৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। এখন এরপরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্যালাস বা ক্যালাসন পদ্ধতি। ক্যালাস কিভাবে তৈরি হয়, ক্যালাস জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ক্যালাস জিনিসটা হচ্ছে, ধরো একটা দ্রবণ তৈরি করছো, স্বাভাবিকভাবে স্বাভাবিক একটা দ্রবণ, এটা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে। 25 ডিগ্রি সেলসিয়াস বা রুম টেম্পারেচারে যে পানির কণাগুলোর মধ্যে যে দূরত্বটা থাকবে, অবশ্যই আমরা যদি 70 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে যাই, 70 ডিগ্রি সেলসিয়াস, এখানে পানির কণার মধ্যে দূরত্বটা অবশ্যই বেশি হবে। অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা পানির ভেতরে যেই পরিমাণ চিনি মেশাইতে পারবো, সেম পরিমাণ বা সেম আয়তনের পানিতে যদি আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, আমরা বেশি পরিমাণে পানি মেশাইতে পারবো। তার মানে তাপমাত্রা যদি বাড়ে, একটা দ্রবণের দ্রবণীয়তা বাড়তেছে। তার মানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ভেতরে আমরা যদি 100 গ্রাম চিনি মিশাইতে পারি, তাহলে হয়তো আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে খুব হইলে দেখা যাবে যে 50 গ্রাম চিনি মিশাইতে পারলাম। একই আয়তনের পানি, এটাও যদি 100 ml ধরি, এটাও যদি 100 ml ধরি, আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে 100 ml পানিতে 50 গ্রামের মতো চিনি মিশাইতে পারবো। আবার 70 ডিগ্রি সেলসিয়াসে আমরা যদি বলি 100 ml পানিতে আমরা প্রায় 100 গ্রাম চিনি মিশাইতে পারবো। তাহলে এই যে সম আয়তনের ভিন্ন তাপমাত্রার দেখা যাচ্ছে যে দ্রবণীয়তা ভিন্ন হচ্ছে। এই যে দ্রবণীয়তা ভিন্ন হচ্ছে, একটা সময় যদি আমরা সর্বোচ্চ লিমিটের ক্ষেত্রে যাই, তাহলে এইটার সর্বোচ্চ লিমিটে যখন চলে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। মানে এই 100 ml পানিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রামের বেশি আর চিনির এক দানাও বেশি মেশানো সম্ভব না। যা মেশাবো সেটা তলানি পড়বে বা সেটা অধঃক্ষেপিত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এবং এখানে একই পরিমাণ পানিতে তাপমাত্রা বৃদ্ধি হওয়ার কারণে আমি কিছুটা বেশি চিনি মেশাইতে পারতেছি, সেই জন্য এই দ্রবণটাকে বলবো হচ্ছে অতিপৃক্ত দ্রবণ।
অতিপৃক্ত দ্রবণ। এই যে অতিপৃক্ত দ্রবণটা থাকতেছে, এই অতিপৃক্ত দ্রবণটা যখন শীতল হবে তখন কিন্তু পানির গ্যাপে গ্যাপে যে চিনির কণাগুলো আছে এগুলো তখন বের হয়ে আসবে। তার মানে পানির কণাগুলোর মধ্যবর্তী দূরত্বটা কমে আসবে এবং তার ভেতরে যে চিনির কণাগুলো থাকতেছে সেগুলো বের হয়ে আসবে। সেগুলো যখন বের হয়ে আসতেছে তখন দেখা যাবে যে এখানে কিছু অংশ একসাথে জ্যামিতিক গঠনের মাধ্যমে একসাথে স্ফটিক বা একটা ক্রিস্টাল তৈরি করতেছে। এই যে ক্রিস্টালটা তৈরি করতেছে, এই ক্রিস্টাল তৈরি করার যে ঘটনাটা এটাকে আমরা বলবো ক্যালাসন, এবং যে ক্রিস্টালটা তৈরি করবে এটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। এবং এই ক্যালাস তৈরি করার ক্ষেত্রে একটু ছোট্ট বীজ ক্যালাস দিতে হয়, বা ক্যালাসিত চিনি যদি আমরা এটার ভেতরে দেই খুব দ্রুত কি হবে, ওই জ্যামিতিক গঠন যেটা থাকতেছে ওই জ্যামিতিক গঠন অনুযায়ী চিনিগুলা অতিরিক্ত চিনিটা জমাট বেঁধে যাবে এখানে। এই যে জমাট বেঁধে গিয়ে যে ক্রিস্টাল বা যে স্ফটিকটা তৈরি করলো এটাকে আমরা বলবো হচ্ছে ক্যালাস। আশা করি এই পর্যন্ত যা যা বুঝাইছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। যদি কোনো টপিক আরো বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।